সাজের মায়া লেখিকা দূরে দিলশাদ দোয়া পর্ব ১৩। বসন্তের বিকেলগুলো এমনই হয়, হঠাৎ হওয়ার বুকের ভেতরে অকারণে এক নরম উষ্ণতা ঢুকে পড়ে। জানলার ফাঁক গলে ঢুকে আসা বাতাসে শিউলি নেই, কদম নেই, তবুও অদ্ভুত এক ফুলের গন্ধ লেগে থাকে। তিতির বিছানায় চুপ করে শুয়ে আছে, বিশাল খোলা চুল বালিশের ওপর ছড়িয়ে, কিছুটা এলোমেলো অবহেলা আর কিছুটা অজানা স্বীকারোক্তি দিতে চাইছে। ছাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে মাথার মধ্যে হাজার একটা চিন্তা ভাবনা ঘুরে ফিরে আসছে। আজকাল কিছু একটা অন্যরকম হচ্ছে তার সাথে। হঠাৎ করে কারো কণ্ঠ ভেসে ওঠে কোনো সাধারণ কথা, অকারণে বিশেষ মনে হয়, আর কোনো হাসি বারবার মনে পড়ে। তিতির বাইরে তাকায়, জানলার বাইরে আম গাছের কচি পাতাগুলো বাতাসে কেঁপে কেঁপে উঠছে। বসন্ত বোধহয় এমনই, অকারণে মন খারাপ করে দেয়, আবার অকারণেই হাসায়। তিতির চোখ বন্ধ করে, ভাবতে চায় না কিছু সে, তবু ভাবনা আসে। সে যদি এখন হঠাৎ পাশে বসতো, চুলে হাত রাখতো, না কিছুই না, শুধু বসতো খানিকক্ষণ নিঃশব্দে, কেমন হতো তবে? বাইরের বসন্ত গাছে গাছে নতুন পাতা আনে, আর ভেতরের বসন্ত মানুষের মধ্যে অচেনা অপেক্ষা। সে দীর্ঘশ্বাস ফেলে, কেন হচ্ছে এমন? বসন্তের দোষ, কিন্তু কেন যেন আজ পৃথিবীটা একটু বেশি সুন্দর লাগছে। সন্ধ্যা নেমে আসে ধীরে ধীরে, আকাশের নীল গাঢ় হয়ে বেগুনির দিকে ঝুঁকে পড়ে। দূরে কোথাও কোকিল ডাকছে। বসন্তের দিনগুলো এমনই, আলো নিভে গেলেও মনের এই উদাস অনুভূতি নিভতে চায় না। তিতির এখনো বিছানায় শুয়ে আছে, মনটা অস্থির হয়ে আছে, কাত হয়ে শোয়া, চুল গুছিয়ে আবার এলোমেলো করে, নিজের ভেতরকার অস্থিরতাটাকে বোঝার চেষ্টা করে। সে উঠে জানলার কাছে দাঁড়ায়, বাইরের কৃষ্ণচূড়া ডালে কচি পাতা বাতাসে দুলছে, মনে হয় গাছটাও যেন নতুন কিছু শুরু করতে চাইছে। আজকাল প্রকৃতি তাকে অকারণে উদাস করে দেয়। চোখের সামনে ভেসে ওঠে আজকে সারাদিন ঘটে যাওয়া সবকিছু। বসন্তের বাতাসের সাথে আরও কেউ একজন সারাদিন তাকে ছুঁয়েছিল, চোখের আড়াল করেনি এক মুহূর্ত, নিজ হাতে ফুল কিনে মানুষটা গুজে দিয়েছে খোপায়, হাতে হাঁটু গেড়ে বসে ঠিক করে দিয়েছে তার শাড়ির কুচি, ধরে রেখেছে হাত। দীর্ঘশ্বাস ফেলে তিতির। সে খুব ভালো করেই জানে ঈশান ভাই এগুলো সব শুধু দায়িত্ববোধ থেকেই করেছে, কিন্তু তার ছটফটে মন সেটা মানলে তবে তো। সেই যে সকালে রিকশা ঈশানের ছোঁয়া অনুভব করে বুকের ভেতরে বাঁ পাশের অঙ্গটা বিদ্রোহ শুরু করেছিল, সেটা থামেনি, বরঞ্চ আজ সারাদিনই ঈশানের যত্নে সেটা আরো ৩ গুণ বেড়েছে। শীতল বাতাসে শরীর শিউরে উঠল। জানালা বন্ধ করে আলতো হাতে চুলগুলো গুছিয়ে খোপা করে এসে বসলো বিছানায়, ফোন হাতে নিল। দুদিন হলো রাহাত ভাইয়ের কোনো খবর নেই। অবাক হওয়ার বিষয়, তার থেকেও অবাক হওয়ার বিষয়, তার এই দুদিনে রাহাতের কথা সত্যি মনে পড়েনি। এখন রাহাত ভাইয়ের ফেসবুক আইডি সামনে না পড়লে বোধহয় এখনো মনে পড়তো না। অথচ উঠতে বসতে চোখের সামনে ওই বিটকেল লোকটার মুখ ভাসছে। আজ সারাদিনও তো যত্নটা শুধু তিতিরের চোখে পড়ছে কেন? হাজার একটা বকা দিয়েছে, কয়েকবার যে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছে মাঝ রাস্তায় রেখে চলে যাওয়ার জন্য, পা বাড়িয়েছে, কই সেগুলো তার মনে পড়ছে না কেন? কি মুসিবতে পড়ল সে? দিনের আলো নিভে ধরনের বুকে আধার নেমেছে। ঈশান বন্ধুদের সাথে স্থানীয় এক ক্যাফেতে বসে আছে। ছোটখাটো ক্যাফে, মফস্বলের দিকে যেমন হয় আর কি। কফি নিয়ে এলো দোকানের পুচকে রতন। ঈশানদের দেখেই ৩২ পাটি দাঁত বের করে হাসলো। ছেলেটা ঈশানদের দারুণ ভক্ত, এরই বাবার দোকান এটা। সেই ছোটবেলা থেকেই বাবাকে সাহায্য করে। ঈশানরা কলেজ থাকাকালীন এখানে এসে আড্ডা দিত, গিটার বাজাতো, গান গাইতো, ওর সেগুলো বড্ড ভাল লাগতো। ঈশান ভাই, আপনারা আইসেন, আমি ভাবছি আর আইবেন না এনে? ঈশান ভ্রু নাচালো, কেন আসবো না? রতন একে একে সবাইকে চা কফি তুলে দিতে লাগলো। মুখটা সিরিয়াস বানিয়ে বলল, এখন সবাই শহরে থাকেন, বড় বড় হোটেলে খান, এনে কি আর আইবেন? তাই আর কি। অনিমা কান টেনে ধরল রতনের, টেনে এনে বসালো পাশের চেয়ারটায়। বড় মানুষের মতো কথা শিখেছিস? বড়লোক তো আমরা সব সময় ছিলাম, শহরে যাওয়ার আগেও, তখন আসিনি এখানে। রতন বিজ্ঞের মতো মাথা ঝাঁকালো, আইসেন তো, তাই মেলা দিন হইল তো আহেন না কেউ। অনিমা রতনের চুলগুলো এলোমেলো করে দিল, বড় হ বুঝবি, চাকরি বাকরি কাজকর্ম সংসার কতটা দায়িত্ব, সারা জীবন চাইলেও একরকম থেকে যাওয়া যায় না। রতন মাথা নাড়ল। ঈশান সিগারেট ধরালো, ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই স্কুলে যাস না কেন? এখানে কি? রতন চোরের মতো কাচুমাচু করল, আসলে ভাই, কি সমস্যা? রতন মাথা নামিয়ে ফেলল, বাপজান অসুখ, আমার পরীক্ষার টাকা জমা দেওয়ান লাগবো, মা একলা কাম কইরা সংসার চালাইতে পারে না,
আমার বসনই লাগে দোকানে, তই এই দেখেন আমি পড়ি, এই যে বই আনছি। কাস্টমার না থাকলে পড়ি বইয়া বইয়া, কথাটা বলে একগাদা বইয়ের দিকে ইশারা করলো রতন। আর বড় আপা বলছে পড়তে যাইতে, কিন্তু দোকান থুইয়া গেলে লস হইয়া যায়। বড় আপা মানে যে নিশিকে বোঝালো সেটা ওরা বুঝলো। এলাকায় দেওয়ানবাড়ির প্রভাব কোনায় কোনায়, এই যেমন এই দোকানের জমিটাও ঈশানের দাদুর দান করা। ঈশান মুখটা গম্ভীর করে বলল, টাকা দরকার বলিসনি কেন? রতন দাঁতে জিভ কাটল। আব্বাই বলছে আপনারা মেলা সাহায্য করছেন, জমি দিছেন, দোকান কইরা দিছেন, বাড়ি কইরা দিছেন, এত কিছু দেওয়ানোর পরও যদি আমরা চালাই খাইতে না পারি, হেডা খারাপ দেখায়। ঈশান পকেট থেকে টাকা বের করলো, গুজে দিল রতনের হাতে। এটা রাখ, এখন বেশি আনেনি আজ, পরে আবার দেবো। কাল স্কুলে যাবি, ফি দিয়ে আসবি, কাল বিকেল থেকে তোর বড় আপার কাছে পড়তে যাবি, জলিল চাচাকে ডাক্তার দেখাবি, আর বাকিটা তোর মায়ের হাতে দিবি, মনে থাকবে? এটা আমার আদেশ, না মানলে খবর আছে তোর আর তোর বুঝদার বাপের। রতন ছলছল চোখে মাথা নাড়ল। দেওয়ানবাড়ির মানুষগুলোর জন্যেই এ গ্রামের অসহায় মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। রতন উঠে যেতেই নিজেদের আড্ডায় মন দিল ওরা। সাজিদ অনিমাকে চোখে চোখে কিছু একটা ইশারা করতেই নড়ে চড়ে বসল সে। ঈশান, আমার একটা ভাই আছে, আই মিন খালাতো আর কি, দারুণ ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। খালাম্মা বিয়ের জন্য মেয়ে খুঁজছে, তোর তো এতগুলো বোন। ঈশান কিছু বলল না, কফিতে চুমুক দিতে দিতে তাকিয়ে রইল। নিয়াজ বড় বড় চোখে তাকালো, এই মেয়ে আবার বলে কি? ঈশান আসার আগেই বলল ঈশানের দাদি যা যা বলেছে তাকে, সেটা তো তিতিরকে বিয়ে করার কথা। তারা তো এখন মিশনে থাকবে তিতির আর ঈশানকে নিয়ে, এখানে আর বোনদের কথা উঠল কোত্থেকে? নিয়াজ হালকা করে পায়ে ধাক্কা দিল অনিমার। অনিমা পাত্তা দিল না তাকে। ইয়ার্কি না দোস্ত, বিশ্বাস কর, ভাইটা আমার হাজারে এক পিস। এই তো পরশু তার চাকরির খবর এসেছে, সে অবশ্য এখন একটু বাইরে আছে দরকারে, আমার খালাকে নিয়ে। নিয়াজ ঘামছে রীতিমতো। দেওয়ানবাড়িতে বিয়ের কথা হলে নিশ্চয়ই আগে নিশির বিয়ের কথাই উঠবে। মেয়েটা কি ঝামেলাটা না পাকাতে চাইছে? ওদিকে ঋতু, নাইম, সাজিদ সবাই বুঝতে পারছে নিয়াজের অস্থিরতা। সাথে অনিমা যে একটু প্ল্যান করে নিয়াজকে এমন খ্যাপানোর জন্য অন্যভাবে কথাটা শুরু করেছে, সেটা সবাই বেশ ভালো বুঝতে পারছে। মিটিমিটি হাসছে সবাই। অনিমাটা সারাক্ষণ মজা করে ভয় দেখাতে থাকে নিয়াজকে। নিশি আর নিয়াজের প্রেম অনেক বছরের। নিশি এবার অনার্স ফাইনাল ইয়ার, প্রেম শুরু বোধহয় সেই যখন এসএসসি দেবে। নিয়াজরা তখন অনার্স সেকেন্ড ইয়ারে। তবে ঈশানটার ভয়ে শান্তিমতো প্রেম করতে পারলে তবে তো। সারাক্ষণ তো ধরা পড়ার ভয়ে জানটা হাতে নিয়ে ঘুরতে হতো। শালা কখন জানি আবার খুন করে ফেলে। নিয়াজ মুখ ভার করে বসে রইল। হঠাৎ তোর আমার বোনদের নিয়ে পড়লি কেন বলতো? কি আশ্চর্য, চোখের সামনে বন্ধুর এতগুলো সুন্দরী বোন থাকলে দূরে নজর যাবে কেন? ঈশান গম্ভীর মুখে কফিতে চুমুক দিল। এক নজর দেখলো বন্ধুদের সবকটা হাঁ করে তাকিয়ে আছে তার উত্তর শোনার জন্য। নিশিটার সামনে ফাইনাল এক্সাম, এখন বিয়ে শাদী নিয়ে এগোতে চাচ্ছি না। অনিমা মুখের সামনে অদৃশ্য মাছি তাড়ালো, মাথা নাড়ালো দুদিকে। নিশি নয়। ঈশান মুখ তুলল, কপাল কুঁচকে বলল, নুরি, ওকেও দেব না, ও তো আরো ছোট, নিশির আগে সম্ভব নয়। অনিমার চোখ মুখ শুকিয়ে ফেলল। বাকিরা অনিমার অভিনয়ে পারছে না শব্দ করে হেসে ফেলতে। নিয়াজ এতক্ষণে শ্বাস নিচ্ছে যেন অনিমা যে তাকে জ্বালানোর জন্য রক্ত করে কথাটা বলেছে তা সে এখন স্পষ্ট বুঝতে পারছে। মুখটা হাসি হাসি হয়ে গেছে তার। অনিমা মুখ যথাসম্ভব সিরিয়াস রাখলো, দুহাত টেবিলে রেখে ভারী গলায় বলল, ইয়ে মানে ঈশান, নুরিও নয়। ঈশান চট করে তাকালো এবার অনিমার দিকে, তারপর বাকি সবার দিকে চোখ বুলালো। সাজিদ ঈশানের দিকে তাকে মাথা নাড়ল। অনিমা চেয়ারটা এগিয়ে নিয়ে আর একটু কাছে গিয়ে বসলো ঈশানের, গলা নামিয়ে অবলীলায় মিথ্যাটা বলে বসলো, আমার ভাইয়ের জন্য আমি তিতিরের কথা ভাবছিলাম। হোয়াট ননসেন্স! ঈশান এক প্রকার চেঁচিয়ে উঠল। অনিমা দুহাতে থামানোর ভঙ্গিতে বলল, শেষ করতে দিবি তো আগে নাকি? যেখানে নিশিনুরির বিয়ের কথা ভাবছি না, সেখানে তিতির তো বাচ্চা। কোথায় বাচ্চা? 20 বছরের মেয়েকে বাচ্চা বলা যায়? ওর বয়সী গ্রামের বাকিদের দেখ, বিয়ে করে 2-3 বাচ্চার মা হয়ে বসে আছে। স্টপ ইট নিয়াজ! ঈশানের ধমকে চুপ করে গেল নিয়াজ। অনিমার দিকে তাকালো একবার। অনিমা মাথা নেড়ে চুপ করতে বলল, দেখ ঈশান, তিতির বাচ্চা মানলাম, বয়স হলেও বাচ্চামো আছেই, কিন্তু আমার ভাই তো ম্যাচিওর, এটাই তো পারফেক্ট। আসলে আমার ফোনে ছবি দেখেছিল তো, ওর দারুণ পছন্দ হয়েছে তিতিরকে, জাস্ট পাগল করে ফেললো আমাকে। তো পাগলই হতে বল তাকে, সম্ভব নয়। কেন সম্ভব নয়? শুধু বয়স নাকি অন্য কিছু?
কি অন্য কিছু? বয়সী ও ছোট এখনো। তাছাড়া ওর বড় বাড়িতে কতজন রয়েছে দেখেছিস? তো আমি কখন বললাম যে ওকে এখনই বিয়ে করে নিয়ে যাবে? জাস্ট ঠিকঠাক এঙ্গেজমেন্ট করিয়ে পসিবল না, নিষেধ করে দে। তোরা এসব চিন্তা ভুলে যা। অনিমা বাঁকা হাসলো। বেশ, তুই যা বলার বল। আমি দিদার সাথে আর আঙ্কেলের সাথে কথা বলবো। আমার ভাই খুব সিরিয়াস আর একদম পারফেক্ট। তোদের ফ্যামিলির সাথেও তিতিরের সাথে তো অবশ্যই। আমার বিশ্বাস না করবেন না তারা। ঈশান তপ্ত চোখে তাকালো অনিমার দিকে। বাকিরা ভয় পেল খানিকটা। অনিমার মধ্যে ভয়ের ছিটেফোঁটা দেখতে পাওয়া গেল না যদিও। সে আপন মনে কাটলেট চিবোতে লাগলো। দেখ অনি, না করলাম তো আমি নাকি? কি সমস্যা তোর ঈশান? বারবার তো বলছি তোদের এত সমস্যা হলে ওকে তুলে নিয়ে যেতে নিষেধ করব। জাস্ট কাবিনটা করিয়ে রাখবে, নিশিনুরির বিয়ের পর ওকে তুলে নেবে। সমস্যা তো দেখছি না। আমি দেখছি অনেক সমস্যা। এই বিয়েটি সম্ভব নয় এখন। ঈশান শব্দ করে চেয়ার ঠেলে উঠল। মুখটা কেমন লাল হয়ে আছে, রেগে গেছে বোঝা যাচ্ছে। অনিমা এটাই চাচ্ছিল। মনে মনে খুব হাসলো। ঈশান ঘুরে চলে যেতেই টেনে ধরল সবাই। রাগ করছিস কেন ভাই? আচ্ছা যা, বলবো না আর তোর বোনের বিয়ের কথা। আমার ভাইকে চুপচাপ অপেক্ষা করতে বলবো আরো 10 বছর চলবে? ঈশান চোখ রাঙিয়ে তাকালো আবার অনিমার দিকে, তবে চলে গেল না, বসলো চেয়ারে। হাসি ঠাট্টার পাট চুকলো যখন নাইম ব্যস্ত ভঙ্গিতে, চোখে মুখে অবিশ্বাসের একরাশ ছাপ নিয়ে কারোর সাথে ফোনে কথা বলে এসে বসলো আবার। নিয়াজ কাঁধে হাত রাখলো। কি হয়েছে? কে কল করেছিল? তেমন কেউ না। হ্যাঁ রে ঈশান, রুষার কল করেছিল তোকে? ঈশান দুদিকে মাথা নাড়ল। তার মানে করেনি? নাইম চাই চুমুক দিল, উদাস গলায় বলল, তাহলে করবে হয়তো। সবাই মুখের দিকে তাকালো নাইমের। এটা কেন মনে হচ্ছে তোর? সাজিদের কথায় নির্বিকার চোখে তাকালো নাইম। জানি না। কিছু টের পেলে হয়তো। কথা বাড়ালো না আর। তবে অনিমা আবার কাঁধে হাত রাখলো ঈশানের। দেখ ঈশান, রুষার বিষয়টা কিন্তু পাস্ট। কিছু বিষয় আছে তুই হয়তো জানতে ইন্টারেস্ট নোস, তাই আমরাও জানাতে চাই না। ইভেন তুই জানতে চাইলেও বলবো দরকার নেই। কি বলতে চাচ্ছিস বুঝতে পারছি না, ক্লিয়ারলি বল। অনিমা কিয়ৎ পরিমাণ চুপ থাকলো। চোখ এদিক সেদিক সবার দিকে তাকালো। সবাই অনেকটা অসহায় মুখে তাকিয়ে আছে ওদের দিকে। কিছু একটা আছে যেটা সবাই জানে, ঈশান জানে না শুধু। ঈশান সেটা খুব ভালো করে বুঝতে পারছে। তেমন কিছু নয়, শুধু বলবো সামনে যা হবে সেদিকেই থাকবি, কেমন? পিছনে ফিরতে চাবি না কিন্তু। ঈশান হাসলো, আইসি ভঙ্গিতে হেলান দিল। ঈশান আরশাদ কখনো অতীত নিয়ে মাথা ঘামায় না। তার লাইফে এমন কোনো মিস্টেক নেই যার জন্য তার পিছনে হাঁটতে হবে। ডোন্ট ওয়ারি। অনিমা মলিন হাসলো। মনের মধ্যে অন্য একটা কথা ভেসে উঠছে। শুধু তার নয়, এখানে উপস্থিত সবারই। ঈশান বাদে। ঈশানটা বড্ড রাগী। সে জানতে পারলে কিভাবে রিয়াক্ট করে কে জানে। তাছাড়া কি দরকার খারাপ মানুষের করা খারাপ কাজের খারাপ স্মৃতি বয়ে বেড়ানো? রুষাকে ঈশানের কাছে ঘেঁষতে দেবে না, কিছুতেই না। অনিমা দীর্ঘশ্বাস ফেলে তাকালো ঈশানের দিকে। সবার সাথে কি সুন্দর গল্প করছে ছেলেটা। বড্ড মায়া হলো তার ঈশানটার জন্য। সে আর সাজিদ আজ একসাথে। না হলে এ জীবনে ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার, নিজের করে পাওয়ার ভাগ্য তার হতো না। ভাইয়ের দায়িত্ব পালন করে এসেছে আজীবন ঈশানটা। শুধু তার জন্য নয়, তাদের সবার জন্য। তিতিরটা লক্ষ্মী একটা মেয়ে। রুষার থেকে পিছু ছাড়াতে যদি তিতিরের সাথে জোর করে হলেও দিদা ঈশানের বিয়ে দেয়, সে কোনো ক্ষতিই দেখছে না। এবং কাজটা দ্রুত করে ফেলতে হবে, কারণ বিশ্বাসঘাতক মিথ্যাবাদীদের ছলনা ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। নয়ন ভাই। নয়ন গার্ডেনে বসে অফিসের কিছু ফাইলপত্র দেখছিল। সে আর ঈশান দুজনেই ঠিক করেছে নিজেদের বিজনেসেই জয়েন করবে। বাবা চাচাদের বয়স হয়েছে, একা একা আর কতদিন সামলাবে সব। মাস্টার্সের রেজাল্ট বেরিয়ে গেছে। আর যেহেতু ঈশান নিজেই চাইছে জয়েন করতে, তার আর একা একা পেশায় লাগবে না। দু ভাই মিলেই ঠিক সামলে নেবে। মেয়েলি গলার আওয়াজে পেছন ফিরে তাকালো নয়ন। তমা দাঁড়িয়ে আছে, হাতে টিফিন বক্স। নয়ন সহাস্যে ডাকলো তাকে। কিরে টমটম, এদিকে আয়। তমা গাল ফুলালো। কত সুন্দর তার নামটা। তাছাড়া আরো কত নামেই তো ডাকা যায়। জান, আত্মা, কলিজা। তা নয় টমটম, এটা কেমন কথা? আমার একটা সুন্দর নাম আছে নয়ন ভাই। নাম ধরে ডাকবেন, উল্টাপাল্টা নামে ডাকবেন না প্লিজ। নয়ন হাসলো। কি জানি নাম তোর? নুসাইবা তমা। ইস, এটা কোনো নাম? এর থেকে টমটম। দেখ কি সুন্দর নাম। তমার মুখটা পানসে করে রইল। গটগট করে এসে বক্সটা বাড়িয়ে ধরল নয়নের দিকে। নয়ন মাথা তুলে তাকালো। বাড়ানো বাটিটা হাতে নিল। কি এটাই? খুলে দেখুন। বোমটোম নেই তো? এখনই পালাবি না তো আবার?
থাকলেও পালাতাম না, মরার শখ বুঝি আপনার সাথে। মানে? তমা এবার মুখটা কাচুমাচু করে ফেললো, মুখ ফসকে কিসব বলে ফেলেছিল না। ব্যস্ত ভঙ্গিতে বলল, কিছু না, মজা করলাম। খুলুন না বাটিটা, মা গাজরের হালুয়া বানিয়েছে, আপনার পছন্দ তাই পাঠিয়ে দিলেন। নয়নের চোখ চকচক করে উঠল। গাজরের হালুয়া এ বাড়িতে একমাত্র তারই পছন্দ। আর তমার মায়ের হাতের হালুয়া জাস্ট অমৃত। সেই ছোট্টবেলা থেকে নয়নের পছন্দ। আজ অবধি যতবার সেটা বানায় তার জন্য নিয়ম মতো পাঠিয়ে দেয়। নয়ন মুখে তুলে নেয় 1 চামচ, আবেশে চোখ বুজে নেয়। চাচির হাতের রান্না মাশাল্লাহ। তমা মুগ্ধ হয়ে দেখে মানুষটার খাওয়া। বসে বেতের চেয়ারটায় নয়ন একমনে খেয়েই যাচ্ছে। তমা মাথায় হাত রেখে ঘোর লাগা চোখে দেখে যাচ্ছে। ইস, মানুষটা কবে বুঝবে তার মনের কথা। সেই পুচকে কাল থেকে ঘুরঘুর করে পিছন পেছন, একটু কি টের পায় না লোকটা মহাবোকা। সে নাকি বোন, কে বলেছে সবাইকে বোন হতে হয়? বোনের নজরে কেন দেখতে হবে? অন্য নজরেও তো দেখা যায় নাকি। তমার হঠাৎ চোখ গেল দোতলার বারান্দায়। নিয়ে দুহাত বের করে দিয়ে বাঁকা হেসে কুটিকুটি হচ্ছে তিতির। তমার তাকাতে হাত দিয়ে দুজনকে ইশারা করে চোখ মারল সে। তমা লজ্জায় লাল হয়ে গেল, ফট করে উঠে পড়ল। নয়ন মাথা তুলল তার দিকে। কি রে, বস, বাটিটা নিয়ে যা একেবারেই। আপনি খান নয়ন ভাই, আমি একটু তিতিরের কাছ থেকে ঘুরে আসি, যাওয়ার সময় নিয়ে যাব। বলেই তমা আর দেরি করে না, বাড়ির ভেতরে চলে আসে। তিতিরের রুমে আসতেই তিতির তাকে দেখে খিলখিল করে হেসে ফেলে। তা ভাবি, ননদের কথা ভুলে গেলে চলবে? তমা ছুটে এসে মুখ চেপে ধরল তিতিরের। হাই খোদা, মেয়েটা বলে কি? বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করে সারাক্ষণ, কখন কার কানে চলে যায় আল্লাহ মালুম। সর্বনাশ হয়ে যাবে তখন। চুপ কর বোন, কেউ শুনলে কেলেঙ্কারি। তিতির হাত ছাড়িয়ে নিয়ে লাফিয়ে উঠল বিছানায়। হাতের সাহায্যে মাইক বানানোর ভঙ্গি করে ধরল মুখের সামনে। শোনো শোনো শোনো, এবারই ছোট বউ এই মুহূর্তে। কথাটা শেষ হতে দিল না তমা, আবার গিয়ে টেনে ধরল তিতিরকে। বিছানার এক প্রকার মারামারি লেগে গেল দুজনের। হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে দুজনের। হাত পা ছড়িয়ে বিছানায় শুলো দুজন। আমার ভাইটাকে বলে দিবি কবে? কতদিন আর লুকিয়ে লুকিয়ে চাচির কথা বলে নিজে রেঁধে খাওয়াবি? তোর ভাইটা একটা হাঁদারাম, কিচ্ছু বোঝে না। খবরদার আমার ভাইকে নিয়ে উল্টোপাল্টা বকবি না। বউ হতে চাও, আবার বিয়ের আগেই ননদের কাছে বড় নিন্দে করো, এটা তো ঠিক নয়। তিতিরের কপট হুমকিতে তমাও হেসে ফেলল। আর কতদিন এমন করে থাকবো বলতো ননদিনী? যতদিন তুমি মুখ ফুটিয়ে ভালোবাসি না বলো।